বাংলাদেশের সবথেকে বড় অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম অ্যাক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। অ্যাক্সেস মেডিকেল স্কুল প্রতিনিয়তই আমাদের জন্য আয়োজন করে যাচ্ছে নতুন থেকে নতুন কিছু। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের সেশনটিতে মেন্টর হিসেবে থাকছে অত্যন্ত শ্রদ্ধেয় এবং সকলের প্রিয় ডক্টর মাহবুবুর শারমিন ম্যাম, এমবিবিএস এফসিপিএস ইন হেমাটোলজি, এমডি থিসিস, এমপিএইচ ক্লিনিক্যাল অ্যান্ড ল্যাবরেটরি হেমাটোলজিস্ট হিসেবে ম্যাম কর্মরত আছেন বিএসএমএমইউতে। এবং আপনাদের এবং এই পুরো সেশন জুড়ে আমি হোস্ট হিসেবে থাকবো হাবিবা আফরিন তিমা, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ, সেশন 2017-18। আজকের টপিক রিলেটেড আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট করতে পারেন অথবা জুম লিংকের মাধ্যমে যুক্ত হয়ে সরাসরি প্রশ্ন করতে পারেন। ম্যাম আমাদের সাথেই আছেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। ম্যাম আপনি অনুমতি দিলে আমরা সেশনটি শুরু করতে পারি। ম্যাম প্রথমে আমরা জানতে চাইবো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলতে আমরা কি বুঝি? Aplastic anemia may be defined as aplastic anemia নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি বোন ম্যারো ফেলিয়ার ডিসঅর্ডার। May be defined as bone marrow failure disorder characterized by চারটা ফিচার থাকবে, আমাদের মাথায় রাখতে হবে। একটা হলো প্যানসাইটোপেনিয়া, 2 নাম্বার হলো হাইপোসেলুলার ম্যারো where normal hemopoietic cells are replaced by the fat। তার মানে দুইটা ফিচার হলো, একটা হলো প্যানসাইটোপেনিয়া, দুইটা হলো হাইপোসেলুলার ম্যারো যেখানে নর্মাল হেমোপয়েটিক সেলস আর রিপ্লেসড বাই ফ্যাট। থার্ড নাম্বার হলো অ্যাবসেন্স অফ অ্যাবনর্মাল অর ম্যালিগন্যান্ট সেল, আর ফোর্থ নাম্বার হলো অ্যাবসেন্স অফ রেটিকুলিন ফাইব্রোসিস। তাহলে চারটা পয়েন্টের মধ্যে কি কি? একটা হলো প্যানসাইটোপেনিয়া, 2 নাম্বার হাইপোসেলুলার ম্যারো, 3 নাম্বার অ্যাবসেন্স অফ অ্যাবনর্মাল অর ম্যালিগন্যান্ট সেল, 4 নাম্বার হলো absence of reticulin fibrosis। ম্যাম অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হইলে কি ঘটতে পারে? এটা প্যাথোজেনেসিস কি এই চারটা যে পয়েন্ট নিলাম এটাই? না, প্যাথোজেনেসিস তো আলাদা। প্যাথোজেনেসিস তো মেইনলি আমাদের মাথায় রাখতে হবে এটি একটি ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার। তার মানে এটা হলো ইমিউনোলজিক ডিসঅর্ডার যেখানে ইমিউন মিডিয়েটেড রেসপন্স হবে। যেমন কিছু অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার যেসব পজিটিভ অর্গানিজম বা এজেন্ট আছে তারা কি করবে, তারার মাধ্যমে একটা অ্যাবারেন্ট ইমিউন রেসপন্স হবে। অ্যাবারেন্ট ইমিউন রেসপন্সের মাধ্যমে সাইটোটক্সিক টি সেল মিডিয়েটেড হেমাটোলজিক রেসপন্স হবে। এই রেসপন্সের মাধ্যমে কি হবে, যার মাধ্যমে নর্মাল হেমোপয়েটিক স্টেম সেলগুলো ডিস্ট্রয় হবে। তার মানে কি কি? একটা হলো ইমিউন মিডিয়েটেড ডিফেক্ট, 3 নাম্বার হলো হেমোপয়েটিক ডিফেক্ট ইন দ্য অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। মানে হিমোপয়েটিক ডিফেক্টের মধ্যে মাথায় রাখতে হবে আমাদের কি, একটা হলো শর্ট এন্ড টেলোমিয়ার, আর 3 নাম্বার হলো সোমাটিক ডিফেক্টের মাধ্যমেও কিন্তু অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। ইমিউন মিডিয়েটেড ডিফেক্টের মধ্যে তাহলে কি পজিটিভ এজেন্ট দিয়ে কি হবে, ইমিউন মিডিয়েটেড টি সেল রেসপন্সের মাধ্যমে কি হবে, যে যার মাধ্যমে ইন্টারফেরন গামা টিএনএফ আলফা ইনহিবিট হেমাটোপয়েসিস, মানে নরমাল সেলগুলোকে ইনহিবিট করবে সাইটোকাইনের মাধ্যমে। এই কারণে কি হবে, ইনহিবিট হেমাটোপয়েসিস হবে। আরেকটা মাথায় রাখতে হবে আমাদের ইনক্রিজ অ্যাপোপ্টোসিস, তার মানে বেশি বেশি ডিস্ট্রয় হচ্ছে নরমাল সেলগুলো, আর সাইটোটক্সিক মেকানিজমের মাধ্যমে হেমোপয়েসিস ডিস্ট্রাকশন হচ্ছে। তাহলে একদিকে অ্যাপোপ্টোসিস হচ্ছে আর একদিকে হলো হেমোপয়েসিস ইনহিবিট হচ্ছে, এই কারণে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে। আমরা এটা ক্লাসিফাই করব কিভাবে? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াকে আমরা মেইনলি ক্লাসিফাই করতে পারি দুই ভাবে, একটা হলো ইনহেরিটেড এন্ড অ্যাকুয়ার্ড। ইনহেরিটেড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ইয়াঙ্গার এজে হবে 10 to 15 ইয়ার্স এর মধ্যে হতে পারে, আর অ্যাকুয়ার্ড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার মধ্যে যে পজিটিভ এজেন্ট থাকবে সেকেন্ডারি কজ মেইনলি।
আর aplastic anemia may further classified as non-severe, severe and very severe aplastic anemia. এটাকে বলা হয় ক্যামিটা ক্রাইটেরিয়া। ক্যামিটা ক্রাইটেরিয়ার মাধ্যমে যে সিভিয়ার আমি সিভিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ফিচার গুলো বলি। সিভিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ফিচারের মধ্যে বোন ম্যারো সেলুলারিটি লেস দেন 25% থাকবে। বোন ম্যারো সেলুলারিটি লেস দেন 25% or 25 to 50% থাকবে। সঙ্গে তিনটার মধ্যে যে কোনো দুইটা ফিচার থাকবে। আমাদের এখন মাথায় রাখতে হবে তিনটার মধ্যে দুইটা ফিচারের মধ্যে কি কি। একটা হলো ডাব্লিউবিসি নিউট্রোফিল কাউন্ট। নিউট্রোফিল কাউন্ট যখন 500 থাকবে মানে অ্যাবসলিউট নিউট্রোফিল কাউন্ট 500 থাকবে। তারপরে প্লেটলেট কাউন্ট হলো 20,000 আর রেটিকুলোসাইট কাউন্ট হলো 60,000। তাহলে এটাকে আমরা বলবো সিভিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। আর ভেরি সিভিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার মধ্যে ওই একই ফিচার, যেমন বোন ম্যারো সেলুলারিটি লেস দেন 25% থাকবে। আর এখানে নিউট্রোফিল কাউন্টটা ওখানে ছিল হলো 500 আর এখানে থাকবে অ্যাবসলিউট নিউট্রোফিল কাউন্ট 200, মানে 200 নিচে নেমে যাবে। এই দুইটা ফিচার। আর নরমাল নন সিভিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার মধ্যে ওই এই দুইটা ক্রাইটেরিয়া যখন না মিলবে ওটাকে হলো নন সিভিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলে। বুঝা গেল মোটামুটি? জি ম্যাম। ম্যাম কমন কি কি কজ এই রোগটার পিছনে দায়ী? কমন কজের মধ্যে মেইনলি হলো ইনহেরিটেড। তো ইনহেরিটেড কজের মধ্যে হলো মেইনলি আমাদের মাথায় রাখতে হবে ক্রোমোজোমাল ব্রেকেজ সিনড্রোম আছে, যেমন কিছু কিছু ইনহেরিটেড ডিসঅর্ডার যেমন প্যানকোনিস অ্যানিমিয়া, তারপরে ডিসকেরাটোসিস কনজেনিটা। আরো এত ডিটেলস আমাদের লাগবে না এখন। আর অ্যাকোয়ার্ড কজের মধ্যে কিছু, যেমন আমাদের মেইনলি আয়োনাইজিং রেডিয়েশন, তারপরে কেমিক্যাল এজেন্টস এর মধ্যে বেনজিন এক্সপোজার, ইনসেকটিসাইড, পেস্টিসাইড, কিমোথেরাপি। আর যেমন অ্যান্টিবায়োটিক, কিছু কিছু অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের মধ্যে অ্যান্টিবায়োটিকের মধ্যে ক্লোরামফেনিক্যাল, এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। ক্লোরামফেনিক্যাল, গোল্ড, পেনিসিলামাইন, তারপরে অ্যান্টিকনভালসেন্ট এজেন্ট, সাইকোট্রপিক ড্রাগ, অ্যান্টিসাইকোটিক ড্রাগস এর মাধ্যমে হতে পারে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। তারপরে আমাদের হলো ভাইরাল কজ। ভাইরাল কজের মধ্যে ইনফেকশিয়াস কজের মধ্যে যেমন আছে হেপাটাইটিস ভাইরাস, যেমন নন এ নন বি ভাইরাস, হেপাটাইটিস এ বি সি তিনটাই কিন্তু করতে পারে। তারপরে ইপস্টিন-বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, হিউম্যান পার্ভোভাইরাস B19। তাহলে ইনফেকশিয়াস কজ মানে ভাইরাল কজ শেষ। তারপরে আসবে আমাদের অটোইমিউন মেকানিজম, যেমন এসএলই, শোগ্রেন সিনড্রোম, সিলিয়াক ডিজিজ এর মাধ্যমে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। তারপরে আরো যেসব কজের মধ্যে আছে যেমন প্রেগনেন্সিতে কিন্তু অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, কারণ প্রেগনেন্সিতে এই ইমিউন রেসপন্স গুলো অ্যাগ্রাভেটেড হয়, এর কারণে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। ম্যাম রিস্ক ফ্যাক্টর কি কি আছে? আচ্ছা, রিস্ক ফ্যাক্টরের মধ্যে মেইনলি ওই যে যেটা বললাম রেডিয়েশন, ক্যান্সারের জন্য যে আমরা কিমোথেরাপি ইউজ করি, তারপরে হলো আয়োনাইজিং রেডিয়েশন দেয় অনেক সময় ওই যে লিম্ফোমা হলে, বা যে কোনো ধরনের সলিড টিউমারে রেডিয়েশন দেওয়া হয়। তারপরে ইনসেকটিসাইড, পেস্টিসাইড, বেনজিন, হেপাটাইটিস ভাইরাস বললাম, অটোইমিউন ডিসঅর্ডার, প্রেগন্যান্সি, এগুলো সব রিস্ক ফ্যাক্টরের কজ প্রায় সেম। আচ্ছা ম্যাম। ম্যাম পেশেন্ট কি সিমটম নিয়ে আসবে আমাদের কাছে? আচ্ছা, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হলে তো আমাদের মাথায় চলে আসে যে এটা একটু বোন ম্যারো ফেইলিয়ার, তার মানে তিনটা সেল লাইনই কমে যাবে, মানে আরবিসি ডিসঅর্ডার, ডাব্লিউবিসি ডিসঅর্ডার আর প্লেটলেট ডিসঅর্ডার। তাহলে আমরা ওইভাবে মনে রাখি, যদি লো আরবিসি হয় তাহলে কি কি ফিচার নিয়ে আসবে পেশেন্ট। এটা হলো শর্টনেস অফ ব্রেথ, ফ্যাটিগ, ডিজিনেস, ভার্টাইগো, পালপিটেশন নিয়ে আসবে। ঠিক আছে? এখন আর যেমন ডাব্লিউবিসি ফিচার, ডাব্লিউবিসি কাউন্ট লিউকোপেনিয়ার জন্য কি নিয়ে আসবে, যেহেতু ডাব্লিউবিসি আমাদের কি করে ইমিউন রেসপন্স,
ডাব্লিউবিসি কমে গেলে কি হবে, ফিচার্স অফ ইনফেকশন যেমন ফিভার, সোর থ্রোট নিয়ে পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। আর থ্রম্বোসাইটোপেনিয়া বা প্লেটলেট কাউন্ট কমে গেলে কি হবে, যেহেতু প্লেটলেট আমাদের হেমোস্টেসিসে হেল্প করে, এখন প্লেটলেট কাউন্ট কমে গেলে কি হবে, যে কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে আসবে, যেমন পিটেকি, পারপুরা, একাইমোসিস, ইজি ব্রুইজিং, হেমাথুরিয়া, এপিস্টেক্সিস, আর ফিমেলরা আসতে পারে মেনোরেজিয়া নিয়ে। ম্যাম গাম ব্লিডিং কি হবে এক্ষেত্রে? গাম ব্লিডিং হতে পারে। এখন গাম ব্লিডিং হবে দুইটা কারণে, একটা হলো থ্রম্বোসাইটোপেনিয়ার জন্য, আর যেহেতু এখানে ডাব্লিউবিসি কম থাকে তাহলে ফিচার্স অফ ইনফেকশন মানে জিঞ্জিভাইটিসটা কমন। এর জন্য জিঞ্জিভাইটিস আর থ্রম্বোসাইটোপেনিয়া এই দুইটা কজের জন্যই গাম ব্লিডিং হতে পারে। ম্যাম যদি গাম ব্লিডিং থাকে, উইকনেস থাকে, আবার মানে প্যালর হয়ে যায়, তখন কি আমরা এটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হিসেবে ধরে নেব? হ্যাঁ, এখন গাম ব্লিডিং, উইকনেস, প্যালর, তার মানে দুইটা সেল লাইন ফেইলিয়ার আছে, তাহলে আমাদের মাথায় অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আমরা ডিডিতে রাখতে পারি, কিন্তু এর সাথেও আমাদের মাথায় রাখতে হবে অ্যাকিউট লিউকেমিয়া হতে পারে। এর জন্য আমাদের ডিউরেশনটা খেয়াল রাখতে হবে। যদি 2 to 3 উইকস বা 1 মাসের মধ্যে যদি হয়, বা পেশেন্টের ফিভার আছে, এর সাথে অর্গানোমেগালি আছে, তাহলে আমরা অ্যাকিউট লিউকেমিয়া চিন্তা করব। আর আদারওয়াইজ আমাদের অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আমরা মাথায় রাখবো। ম্যাম যখন হচ্ছে আমরা জেনারেল এক্সামিনেশন, সিস্টেমিক এক্সামিনেশন করব, এক্ষেত্রে আমরা কি কি পাবো সাইনগুলা? জেনারেল এক্সামিনেশন আসলে আমাদের আমরা হেড টু টু মাথায় রাখি। জেনারেল এক্সামিনেশনের সাইনে ফার্স্টে হলো আমাদের কি কি আসবে, যেমন অ্যাপিয়ারেন্স, ফার্স্টে পেশেন্ট ইল লুকিং থাকবে। তারপরে আমাদের এনিমিয়া থাকবে, যেহেতু আরবিসি লাইন ফেলিয়ার হচ্ছে, এখন এনিমিয়া থাকবে। এনিমিয়া থাকার পরে আমাদের কি থাকবে, আমরা আসবো মিউকোসাতে। মিউকোসাতে ব্লিডিং স্পট থাকতে পারে, মিউকোসাল ব্লিডিং থাকবে। তারপরে আসি আমরা কি নেকের মধ্যে থাকবে কি লিম্ফ্যাডেনোপ্যাথি। লিম্ফ্যাডেনোপ্যাথি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে থাকবে না। তারপরে বনি টেন্ডারনেস অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে থাকবে না। তারপরে হলো এই যে নেল বেডের মধ্যেও তো আমরা এনিমিয়া দেখি, এটা আমরা সবাই জানি, এনিমিয়া দেখবো, পেলার থাকবে। আর ওভারঅল স্কিন সার্ভেতে কি থাকবে, ওভারঅল স্কিন সার্ভেতে পিটেকি, পারপুরা, একাইমোসিস এরকম র্যাশ পাওয়া যাবে। এটা হলো হলো জেনারেল এক্সামিনেশনের ফিচার। আর জেনারেল এক্সামিনেশন আরেকটা কি দেখবো আমরা, যেহেতু ফিচার্স অফ ইনফেকশনের জন্য আমাদের টেম্পারেচারটা রেজ থাকবে, তাহলে মেইনলি আমাদের কি থাকবে, এনিমিয়া থাকবে, মিউকোসাল ব্লিডিং, মিউকোসাল র্যাশ, পিটেকি, পারপুরা, ইকাইমোসিস, আর টেম্পারেচার রেজ থাকবে। আর নেগেটিভ পয়েন্টের মধ্যে নো লিম্ফ্যাডেনোপ্যাথি, নো বনি টেন্ডারনেস। আর সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে কোনো অর্গানোমেগালি পাওয়া যাবে না। এটা কিন্তু অ্যাকিউট লিউকেমিয়ার সাথে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ডিফারেন্সিয়েটিং ফিচার, যে নো বনি টেন্ডারনেস, নো লিম্ফ্যাডেনোপ্যাথি, নো অর্গানোমেগালি। আর জি ম্যাম। অ্যাপিয়ারেন্সটা হলো টক্সিক থাকবে অ্যাকিউট লিউকেমিয়ার পেশেন্ট, আর অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে ইল থাকবে। আর লাস্টে আমরা কি করব, ফান্ডোস্কোপি করব। ফান্ডোস্কোপি করলে আমরা কি পাবো, রেটিনাল হেমোরেজ পাওয়া যাবে ইন কেস অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে। এই কয়টা সাইনই পাওয়া যাবে। ম্যাম আরেকটা ব্যাপার ছিল যে আমরা যখন হিস্ট্রি নিব, তখন ফ্যামিলি হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, পাস হিস্ট্রি, এর মধ্যে আমরা কোনটা আর কি বেশি গুরুত্ব দিব? এখন আমরা হিস্ট্রির মধ্যে অবশ্যই হিস্ট্রি নিতে হবে, যেমন পাস্ট হিস্ট্রির মধ্যে এক্সপোজার টু এনি ইনসেক্টিসাইড, পেস্টিসাইড, অবশ্যই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে এটা আমাদের মাথায় রাখতে হবে। কোনো এক্সপোজার টু এনি রেডিয়েশন অর কিমোথেরাপি ড্রাগ ডিউ টু এনি ক্যান্সার, এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর যদি ভাইরাল ইনফেকশাস কজ যেমন হেপাটাইটিস ভাইরাস হয়, আমাদের মনে রাখতে হবে যে হেপাটাইটিস ভাইরাস যখন থাকবে তখন কিন্তু আমাদের অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হবে না। হেপাটাইটিস ভাইরাস থেকে আমরা যখন রিকভারি পিরিয়ডে থাকবো, আমাদের 3 মান্থস থেকে 1 ইয়ারের মধ্যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়। মানে আমরা রিকভারি হয়ে গেলাম, তারপরে 3 মান্থস থেকে 1 ইয়ারের মধ্যে আমাদের ফলো আপে থাকতে হবে যে পেশেন্টের হেপাটাইটিস পেশেন্টদের অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ডেভেলপ করছে কিনা।
জি ম্যাম। তারপরে পাস্ট হিস্ট্রি গেল। পাস্ট হিস্ট্রি পরে আমাদের যেটা হিস্ট্রিতে দেখতে হবে যে ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া পেশেন্টদের অবশ্যই ফ্রিকুয়েন্ট ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি থাকবে। আর ফ্যামিলি হিস্ট্রির মধ্যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে কিন্তু ব্লিডিং ডিসঅর্ডার আসবে। এর সাথে এক্সক্লুড করার জন্য আমাদের ফ্যামিলি হিস্ট্রিটাও নিতে হবে। এক্ষেত্রে আমরা কি কি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করব? ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের মধ্যে যেমন আমাদের ফার্স্টে করতে হবে কমপ্লিট ব্লাড কাউন্ট। যেহেতু এটি একটি বোন ম্যারো ফেলিয়ার ডিসঅর্ডার, কমপ্লিট ব্লাড কাউন্ট করলে আমরা পাবো কি প্যানসাইটোপেনিয়া, মানে হিমোগ্লোবিন ডিক্রিজ লো থাকবে, ডাব্লিউবিসি লো থাকবে, প্লেটলেট লো থাকবে, আর ডিফারেন্সিয়াল কাউন্টের মধ্যে লিম্ফোসাইটটা ইনক্রিজ থাকবে। তারপরে ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের মধ্যে আরো আসতেছে রেটিকুলোসাইট কাউন্ট। রেটিকুলোসাইট কাউন্টের মধ্যে আমরা পাবো কি রেটিকুলোসাইটোপেনিয়া। রেটিকুলোসাইটোপেনিয়া আর রেড সেল ইন্ডিসেস এর মধ্যে যেমন এমসিবিটা রেজ থাকবে। আমরা সবাই জানি 77 to 100 ফেমটোলিটার হলো এমসিবি নরমাল রেঞ্জ, এখন এমসিবিটা ইনক্রিজ থাকবে। ঠিক আছে, এখন আসি পেরিফেরাল ব্লাড ফিল্ম। পেরিফেরাল ব্লাড ফিল্ম করলে আমরা কি পাবো? প্যানসাইটোপেনিয়া থাকবে, তারপর ইনক্রিজ লিম্ফোসাইট, ইনডিফারেন্সিয়াল কাউন্ট, আর নিউট্রোফিলের মধ্যে টক্সিক গ্রানুলেশন পাওয়া যাবে। ঠিক আছে, আর আরবিসি সেল লাইনের মধ্যে তো প্যানসাইটোপেনিয়া করলাম, আরবিসি সেল লাইনের মধ্যে যেহেতু এমসিবি রেস থাকবে তাহলে কি পাওয়া যাবে? ম্যাক্রোসাইটোসিস। আরবিসি সেল লাইনে ম্যাক্রোসাইটোসিস পাওয়া যাবে, ডাব্লিউবিসি সেল লাইনের মধ্যে লিম্ফোসাইটোসিস, আর নিউট্রোফিলের মধ্যে টক্সিক গ্রানুলেশন পাওয়া যাবে, আর প্লেটলেটের মধ্যে থ্রম্বোসাইটোপেনিয়া হবে। আর অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার সাথে অ্যাকিউট লিউকেমিয়া ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হলো পেরিফেরাল ব্লাড ফিল্মে অ্যাবসেন্স অফ ব্লাস্ট, মানে কোনো ব্লাস্ট থাকবে না। ঠিক আছে, তারপর হলো অন্যান্য ডিসঅর্ডারের সাথে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা আরো ফার্দার কিছু কিছু ইনভেস্টিগেশন করব, যেমন লিভার ফাংশন টেস্ট করব, তারপরে হলো অটোইমিউন মেকানিজম আছে কিনা এটা দেখার জন্য আমরা এএনএ, এনটিডিএস, ডিএনএ করব। তারপরে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া যেহেতু ম্যাক্রোসাইটোসিস হয়, এক্সক্লুড করার জন্য, মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া এক্সক্লুড করার জন্য আমরা সেরাম ভিটামিন বি12 আর সেরাম কালেক্ট করব। তারপরে আরো আর ইনহেরিটেড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এক্সক্লুড করার জন্য আমরা পেশেন্টের চেস্ট এক্সরে করতে পারি। আর কোনো স্কেলিটাল ডিফর্মিটি যদি থাকে, আমাদের ফ্যানকোনিস অ্যানিমিয়াতে কি হয় যে অ্যাবসেন্ট থাম্ব হয়, এর জন্য আমরা এক্সরে করতে পারি অফ লিম্বস এর। আর অর্গানোমেগালি আছে কিনা জানার জন্য আমরা কি করব? আলট্রাসোনোগ্রাফি ও হোল অ্যাবডোমেন করব। ম্যাম ইএসআর এক্ষেত্রে ইনক্রিজ করে? ইএসআর ইনক্রিজ করবে দুইটা মেকানিজম। একটা হলো তোমার যেহেতু এখানে এনিমিয়া আছে, মানে আরবিসি প্রোডাকশন কমে যাচ্ছে, এই কারণে ইনক্রিজ করবে। আর একটা হলো ম্যাক্রোসাইটোসিসের জন্য। ম্যাক্রোসাইটোসিসের জন্য সেল সারফেস ভলিউম রেশিওটা অল্টার্ড হয়, এই কারণে ইএসআর ইনক্রিজ করে। জি ম্যাম। ম্যাম আমরা ডায়াগনোস ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা কিভাবে কনফার্ম হব যে এটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া? ইনভেস্টিগেশনের মধ্যে তো আমরা বললাম সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম, রেটিকুলোসাইট কাউন্ট। কনফার্ম হওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো বোন ম্যারো এক্সামিনেশন এন্ড ট্রিপেন বায়োপসি। আর বোন ম্যারো এক্সামিনেশন করলে আমরা কি পাবো? হাইপোসেলুলার ম্যারো, হাইপোসেলুলার ম্যারো আর ইনক্রিজ ফ্যাট স্পেস। আর কি কি পাবো? এই কোনো ডিসপ্লাসিয়া পাওয়া যাবে না, শুধুমাত্র আরবিসি মানে ইরেথ্রোপয়েসিস লাইনে কিছু ডিসপ্লাসিয়া থাকবে, কিন্তু ডাব্লিউবিসি আর প্লেটলেট লাইনে কোনো ডিসপ্লাসিয়া থাকবে না। তাহলে কি পাবো আমরা? শুধুমাত্র হাইপোসেলুলার ম্যারো, তারপর ইনক্রিজ ফ্যাট স্পেস, আর কোনো ব্লাস্ট থাকবে না, অ্যাবসেন্স অফ অ্যাবনর্মাল সেল অর ব্লাস্ট। ট্রিপেন বায়োপসি করলেও আমরা কি পাবো? ট্রিপেন বায়োপসি করলে আমরা
হাইপোসেলুলার ম্যারো পাবো আর ইনক্রিজ ফ্যাট স্পেস পাবো। আর লিম্ফোমার সাথে এক্সক্লুড করবো কিভাবে, এখানে কোনো লিম্ফয়েড অ্যাগ্রিগেটস বা ফলিকল পাওয়া যাবে না অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। আর অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে আমরা জানি যে 40% অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া পেশেন্টরা পিএনএইচ মানে প্যারক্সিসমাল নকটার্নাল হিমোগ্লোবিনিউরিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। এই কারণে আমরা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার সাথে বোন ম্যারো রিফাইন বায়োপসি করার পাশাপাশি আমরা পিএনএইচ ক্লোনটাও করব। পিএনএইচ ক্লোনটার জন্য আমরা কি টেস্ট করব, এটা হলো ইমিউন ফেনোটাইপিং ফর পিএনএইচ ক্লোন। ম্যাম, এক্ষেত্রে পেশেন্টের ট্রিটমেন্টের ক্ষেত্রে কি কি অপশন আছে? ট্রিটমেন্টের জন্য মেইনলি আমরা ট্রিটমেন্টকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো সাপোর্টিভ ট্রিটমেন্ট আর একটা স্পেসিফিক ট্রিটমেন্ট। এখন সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে যেহেতু এখানে পেশেন্টের মেইনলি কমপ্লেন থাকে কি ইনফেকশন, এখন ইনফেকশন প্রিভেন্ট করার জন্য আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব। আর যেহেতু এখানে পেশেন্টের সব সেল লাইন কমে যাচ্ছে মানে আরবিসি ডাব্লিউবিসি প্লেটলেট, আমরা অ্যান্টিবায়োটিক দিব, অ্যান্টিফাঙ্গাল দিব, অ্যান্টিফাঙ্গাল এজেন্ট দিব যাতে পেশেন্টের কোনো মানে ইনফেকশন না হয়। তারপরে সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে আর কি কি আছে, যেমন ব্লাড এন্ড ব্লাড প্রোডাক্টস। হিমোগ্লোবিন যদি লেস দেন 8 গ্রাম পার ডিএল হয়, 8 এর নিচে যদি কমে যায় হিমোগ্লোবিন, তাহলে আমরা পেশেন্টকে কম্পোনেন্ট থেরাপি প্রেসক্রাইব করব, যেমন কি প্যাক রেড সেল ট্রান্সফিউশন করব। আর যদি পেশেন্টের 8 গ্রাম পার ডিএল এর উপরে থাকে হিমোগ্লোবিন, কিন্তু পেশেন্ট যদি সিমটোমেটিক থাকে, তাহলে আমরা পেশেন্টকে প্যাক রেড সেল ট্রান্সফিউশন দিব। আর প্লেটলেটের ক্ষেত্রে আমাদের লিমিটটা মাথায় রাখতে হবে, যদি প্লেটলেট কাউন্ট লেস দেন 10,000 থাকে, প্লেটলেট কাউন্ট যদি লেস দেন 10,000 থাকে, তাহলে আমরা পেশেন্টকে প্রোফাইলেক্টিক প্লেটলেট ট্রান্সফিউশন দিব। প্লেটলেট ট্রান্সফিউশন তো দুই ধরনের হয়, একটা হলো র্যান্ডম ডোনার প্লেটলেট মানে 4টা ডোনার থেকে অ্যাফেরিসিস মেশিনের মাধ্যমে সেপারেট করে প্লেটলেট ট্রান্সফিউশন দেওয়া। আরেকটা হয় হলো সিঙ্গেল ডোনার অ্যাফেরিটিক প্লেটলেট মানে একজন ডোনার থেকে মেশিনের মাধ্যমে সেপারেট করে পেশেন্টকে প্লেটলেট দেওয়া। তাহলে আমরা কি করতে পারি, যখন প্লেটলেট কাউন্ট 10,000 এর নিচে চলে আসবে, তখন আমরা পেশেন্টকে প্লেটলেট ট্রান্সফিউশন দিব। একটা হলো র্যান্ডম ডোনার প্লেটলেট অথবা সিঙ্গেল ডোনার প্লেটলেট। আর যদি পেশেন্টের 20,000 থাকে প্লেটলেট কাউন্ট, যদি 20,000 এর সাথে পেশেন্টের 3টা ফিচার থাকে, যদি কি ফিচার, যেমন ফিভার থাকে, যে কোনো ধরনের ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে, তাহলে আরেকটা হলো সেপসিস, ফিভার, সেপসিস, ব্লিডিং ম্যানিফেস্টেশন, তাহলে প্লেটলেট কাউন্ট যখন 20,000 থাকবে, তখন আমরা পেশেন্টকে প্রোফাইলেক্টিক প্লেটলেট ট্রান্সফিউশন দিব। হলো সাপোর্টিভ থেরাপি। সাপোর্টিভ থেরাপির মধ্যে তাহলে কি ব্লাড এন্ড ব্লাড প্রোডাক্ট, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল এজেন্ট। তারপরে যেটা করব আমরা পেশেন্টকে, যেহেতু আমরা বারবার ব্লাড ট্রান্সফিউশন দিচ্ছি, তাহলে পেশেন্টের আয়রন ওভারলোড হতে পারে, এই কারণে আয়রন চিলেটিং এজেন্ট প্রেসক্রাইব করব। এখন ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ইরেডিয়েটেড ব্লাড প্রোডাক্ট দিতে হবে, কারণ বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন হলে আমাদের এই ইরেডিয়েটেড ব্লাড প্রোডাক্টই দিতে হয়। তারপর স্পেসিফিক ট্রিটমেন্টে আসি। স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে আমাদের মেনলি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয় ইয়াঙ্গার এজে আর ওল্ডার এজে। এখন যদি ইয়াঙ্গার এজে হয় মানে 35 to 50 ইয়ার্স মানে এই এজে হয়, তাহলে আমরা মেনলি তাদের যদি দুইটা জিনিস মাথায় রাখতে হবে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ট্রিটমেন্টের ক্ষেত্রে। একটা হলো সিভিয়ারিটি অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, ওই যে ক্লাসিফিকেশন যেটা আগে বলেছি, আরেকটা হলো পেশেন্টের সিভিয়ারিটি অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার এজ। আর এজ আর হলো পেশেন্ট যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করবো ওইরকম ডোনার থাকতে হবে। এখন ডোনার যদি অ্যাভেলেবেল হয় আর পেশেন্ট যদি ইয়াঙ্গার এজ হয় 35 to 50 ইয়ার্স এজ হয়, তাহলে আর পেশেন্ট যদি সিভিয়ার আর ভেরি সিভিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়, এই 3টা ক্রাইটেরিয়া থাকে, তাহলে আমরা পেশেন্টকে অ্যাডভাইস করব
বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। আর বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন যদি এই পেশেন্টের সিবলিং ডোনার না থাকে, তাহলে আমরা পেশেন্টকে অ্যাডভাইস করবো কি ইমিউন সাপ্রেসিভ থেরাপি। কিছু কিছু ইমিউন সাপ্রেসিভ থেরাপি আছে, যেমন আমাদের মাথায় রাখতে হবে 3টা জিনিস। একটা হলো অ্যান্টিথাইমোসাইড গ্লোবিউলিন, এটিজি শর্ট ফর্ম। তারপরে কিছু কিছু ড্রাগস, যেমন ড্রাগস এর মধ্যে আমরা কমনলি ইউজ করি সাইক্লোপাসপামাইড, সাইক্লোস্পোরিন, তারপরে অ্যান্ড্রোজেন, আর হলো এল থ্রম্বোপ্যাক। এই 4টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা হলো অ্যান্টিথাইমোসাইড গ্লোবিউলিন, সাইক্লোস্পোরিন, সাইক্লোপাসপামাইড, আর একটা হলো এল থ্রম্বোপ্যাক আর অ্যান্ড্রোজেন। এই সবগুলো ড্রাগস কি করবে আমাদের ইমিউন সিস্টেমকে, কারণ যেহেতু মেকানিজম কি ছিল, একটা হলো অ্যাপোপ্টোসিসটাকে ইনক্রিজ করে। এখন তাহলে ইমিউন সাপ্রেসিভ এজেন্ট দিলে কি হবে, অ্যাপোপ্টোসিসকে কমায় দিবে, আর টি সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্সকেও কমায় দিবে। তাহলে আমরা কি হবে, এই হেমোপয়েটিক স্টেম সেলস গুলো আর ডিস্ট্রয় হবে না। এগুলো স্পেসিফিক থেরাপি। আর ম্যাম শোনো, জি আর ম্যাম। যদি হলো ওল্ডার এজ হয়, তাহলে আমরা পেশেন্টকে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন না করে ইমিউনোসাপ্রেসিভ এজেন্টটাই প্রেসক্রাইব করব। বাংলাদেশি ট্রিটমেন্ট ফ্যাসিলিটিটা কেমন? আমরা কি সবকিছু করতে পারবো এইগুলা? বাংলাদেশে আমরা মেইনলি যেটা করি, পেশেন্টের এইজ, কোমরবিডিটি, কস্ট ইফেক্টিভনেস, যেহেতু বাংলাদেশ একটা পোর কান্ট্রি, আমাদের অবশ্যই ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টটা মাথায় রাখতে হবে। তারপর সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ, অ্যাভেলেবিলিটি অফ দ্য স্টেম সেল ডোনার, এগুলা মাথায় রেখে আমরা মেইনলি পেশেন্টকে প্রেসক্রাইব করি। ইমিউনোসাপ্রেসিভ এজেন্টের মধ্যেও ওই যে অ্যান্টিথাইমোসাইড গ্লোবিউলিন কিন্তু অনেক হাই প্রাইস, কস্টলি, পেশেন্টরা এটাও অ্যাফোর্ড করতে পারে না। এর জন্য আমরা পেশেন্টকে যেমন ইমিউন সাপ্রেসিভ এজেন্টের মধ্যে ড্রাগ চয়েস করি, প্রেফার করি। আর আমাদের দেশে সব ট্রিটমেন্টই অ্যাভেলেবল, সাপোর্টিভ থেরাপি যেমন ব্লাড প্রোডাক্ট এগুলো তো অ্যাভেলেবল। স্পেসিফিকের মধ্যে অ্যান্টিথাইমোসাইড গ্লোবিউলিন অ্যাভেলেবল। পেশেন্ট যদি সলভেন্ট হয়, আমরা অ্যান্টিথাইমোসাইড গ্লোবিউলিন দিতে পারবো। আর অ্যালোজেনিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনও আমাদের দেশে হচ্ছে। ঢাকা মেডিকেলে হতো, এখন আপাতত করোনার কারণে বন্ধ আছে, কিন্তু এবার কেয়ার হসপিটালে হয়, তারপরে সিএমএইচও হয়। এখন আমাদের দেশে সব ধরনের ট্রিটমেন্ট ফ্যাসিলিটিসই অ্যাভেলেবল। ম্যাম এই ডিজিজের সাথে অন্য কোনো ডিজিজ কি কানেক্টেড থাকবে? হ্যাঁ, অ্যাপ্লাস্টিক এনিমিয়া যেহেতু প্যানসাইটোপেনিয়া, এই ডিজিজের সাথে কিছু কিছু ডিসঅর্ডার কানেক্টেড থাকতে পারে, যেমন আমাদের এক্সক্লুড করতে হবে, এটা একটা ডিজিজ অফ এক্সক্লুশন। যেমন যেহেতু ম্যাক্রোসাইটোসিস হয়, আমাদের মেগালোব্লাস্টিক এনিমিয়াটা এক্সক্লুড করতে হবে। তারপরে এখানে প্যানসাইটোপেনিয়ার সাথে ইএসআর ও রেস থাকে, আমাদের মাল্টিপল মাইলোমাটা এক্সক্লুড করতে হবে। তারপরে যে কোনো হাইপোসেলুলার অ্যাকিউট লিউকেমিয়া হতে পারে, যেমন হাইপোপ্লাস্টিক এএমএল, হাইপোপ্লাস্টিক এএলএল হতে পারে, আমাদের লিম্ফোমাটা এক্সক্লুড করতে হবে। তারপরে কোনো অটোইমিউন ডিসঅর্ডারের সাথে এটার অ্যাসোসিয়েশন আছে কিনা ওটাও আমাদের এক্সক্লুড করে দেখতে হবে। তারপর কিছু কিছু মাইলোপ্রলিফারেটিভ ডিজিজ যেমন মাইলোফাইব্রোসিস আছে কিনা এটাও দেখতে হবে, যেহেতু প্যানসাইটোপেনিয়ার একটা ডিডি হলো মাইলোফাইব্রোসিস দেখতে হবে। আর মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম মানে এনডিএসটাও এক্সক্লুড করতে হবে। এই কিছু কিছু ডিফারেন্সিয়েটিং ডিজিজ এইসব অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার সাথে কমনলি চলে আসে। ম্যাম এই ডিজিজটি কোনোভাবে প্রিভেনশন করা যায় কিনা সে সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। প্রিভেনশন করার জন্য অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার আসলে বলা যায় নো প্রিভেনশন, কারণ ম্যাক্সিমাম কজই হলো ইডিওপ্যাথিক। আর যেহেতু কিছু ইনহেরিটেড কজ আছে, যেমন ক্রোমোসোমাল ব্রেকেজ সিনড্রোম যেগুলো আছে, ওগুলো তো আসলে প্রিভেনশনের কিছু নেই। মেইনলি আমরা যেটা প্রিভেনশন করতে পারবো সেটা হলো ইনসেক্টিসাইড, পেস্টিসাইড, বেনজিন, অ্যান্টিবায়োটিক এক্সপোজার, এগুলা আমরা অ্যাভয়েড করতে পারি। ম্যাম যদি ট্রিটমেন্ট না নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে? এখন পেশেন্টের অ্যাপ্লাস্টিক এনিমিয়া হলো ট্রিটমেন্ট যদি না নেওয়া হয়, কারণ পেশেন্টের কি হবে, যেহেতু এনিমিয়া, তো সিভিয়ার এনিমিয়া থাকলে পেশেন্টের হার্ট ফেলিয়ার ডেভেলপ করতে পারে।
তারপরে পেশেন্টের যখন ডাব্লিউবিসি ফেলিয়ার থাকবে তাহলে কি হবে, সিভিয়ার ইনফেকশন হতে পারে। থ্রম্বোসাইটোপেনিয়া হলে যে কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন হয়ে যে কোনো কমপ্লিকেশন আসতে পারে, যেমন ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ নিয়ে আসতে পারে পেশেন্টের। তারপরে হলো যে কোনো ইন্টারনাল অর্গান ব্লিডিং নিয়েও পেশেন্ট কমপ্লিকেশন হিসেবে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। আর এটা তো ট্রিটমেন্ট ছাড়া কি কি কমপ্লিকেশন নিয়ে আসতে পারে, আর ট্রিটমেন্ট রিলেটেড কমপ্লিকেশন তো আছেই আমাদের, যেমন ড্রাগ দিচ্ছি, ওই ড্রাগের সাথে ট্রিটমেন্ট রিলেটেড কমপ্লিকেশন আছে। তারপর বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করলে আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের সাথেও কমপ্লিকেশন যেমন গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ হতে পারে। আর মাথায় রাখতে হবে আমাদের কি, আমরা যেহেতু ব্লাড প্রোডাক্ট ইউজ করছি, ব্লাড প্রোডাক্টের কমপ্লিকেশন হিসেবে আয়রন ওভারলোড হতে পারে। ম্যাম এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হবে? ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে আমাদের যখন লং কেস যদি থাকে তাহলে আমাদের অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যদি পেশেন্টের যা যা বললাম জেনারেল এক্সামিনেশনে ওরকম ফিচার যদি না থাকে, অ্যাকিউট লিউকেমিয়া হতে পারে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ডিজিজ হিসেবে। তারপরে যে কোনো ব্লিডিং ডিসঅর্ডার আসবে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ডিজিজ হিসেবে। এখন অ্যাকিউট লিউকেমিয়া যখন আমরা দিতে বলবো তখন আমরা জেনারেল এক্সামিনেশনে ওই ফাইন্ডিং গুলো খুঁজবো, বনি টেন্ডারনেস আছে কিনা, লিম্ফেডেনোপ্যাথি আছে কিনা, বা অর্গানোমেগালি আছে কিনা। আর ব্লিডিং ডিসঅর্ডার হলে আমাদের অবশ্যই ব্লিডিং হিস্ট্রিটা ইম্পর্টেন্ট এক্ষেত্রে, আর কি ফ্যামিলি হিস্ট্রিটা নিতে হবে। আমি এইগুলা সম্পর্কে আজকে জানতে চাচ্ছিলাম আমরা। বুঝা গেল? আর কোনো কোশ্চেন আছে? না ম্যাম, আর কোনো কোশ্চেন নাই আপাতত। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ম্যাম, এই করোনা মহামারীতে এত ব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদের জন্য সময় দিয়ে এত চমৎকার একটি ক্লাস উপহার দিলেন। অনেক অনেক ধন্যবাদ ম্যাম। তোমাকে ধন্যবাদ। আপনারা যদি কেউ সেশনটি মিস করে থাকেন তাহলে অ্যাক্সিস মেডিকেল স্কুলের ইউটিউব চ্যানেলে সেশনটি পেয়ে যাবেন। এখন আমরা ম্যামের থেকে বিদায় নিয়ে আজকের সেশনটি এখানে সমাপ্ত করব। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো থাকবেন ম্যাম। ধন্যবাদ। সেই সাথে শেষ করছি আমাদের আজকের সেশন। আশা করি সেশনটি আপনাদের অনেক ভালো লেগেছে। ইনশাল্লাহ আবার হাজির হব নতুন কোনো সেশন নিয়ে, ততদিন অ্যাক্সেসের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।